আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো বেগম রোকেয়াকে নিয়ে। তাকে একটু মূল্যায়ন করার চেষ্টা করব। যেহেতু আমাদের দেশে নারী উন্নয়নের বা নারী আন্দোলনের অগ্রগতি তাকে বলা হয়, অগ্রপথিক বলা হয়। এবং আমি দেখলাম বাংলাদেশের সব রাজনীতিবিদরাই তার ব্যাপারে পোস্ট করছে, তাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। তো আজকে তার বিষয়টা নিয়ে আমি কথা বলবো। প্রথমে যে কথাটা বলতে চাই যে নারী মতবাদ বা নারী অধিকার আন্দোলন এইটা খুবই কমপ্লেক্স একটা ইস্যু। একই সাথে এটা খুবই সূক্ষ্ম ব্যাপার। তো এইটাকে ইসলামের যে দৃষ্টিভঙ্গি, ইসলাম এটাকে কিভাবে দেখে, এগুলো নিয়ে আমি কথা বলবো। একই সাথে পশ্চিমে যে নারী অধিকার আন্দোলন, এইটার সাথে আমাদের দেশের নারী অধিকার আন্দোলনের কি সমস্যা, মানে কি পার্থক্য বা এটা কি সেম কিনা, এগুলো নিয়ে কথা বলবো। তো দেখেন, প্রথমে একটা কথা বলতে হবে খুবই দুঃখজনকভাবে, পৃথিবীতে যত মতবাদ, পৃথিবীতে যত ইজম, যত তন্ত্র মন্ত্র আবিষ্কার হয় মানুষের সমস্যা সমাধানের জন্য, কেন যেন মানে দুঃখজনকভাবে আমাদের দেশে ওই মতবাদটা যাইতে যাইতে এটা নষ্ট হয়ে যায়। একটা বিকৃত রূপে ওইটা আমাদের দেশে হাজির হয়। তার বড় কারণ হইল এই এই আন্দোলনগুলোকে বা এই মতবাদগুলোকে যারা ক্যারি করেন তারা দে আর নট পারফেক্ট পারসন ফর দিস মুভমেন্ট। তারা এই আন্দোলনটাকে নিজেরা বুঝেন না ভালো মতো। তারা না বুঝেই মুখস্থ করে এটা আমাদের দেশে ফিট করার চেষ্টা করেন। কিন্তু মনে রাখতে হবে, পৃথিবীর সমস্ত দেশের সমস্যা কিন্তু সেম না। বা পৃথিবীতে একটা জায়গায় একটা মুভমেন্ট শুরু হয়েছে, সেইটা অন্য জায়গায় সেইটাকে নিয়ে জাস্ট বসায় দেওয়া, কপি পেস্ট করা কিন্তু সমাধান না। তো আমাদের নারী আন্দোলনের ক্ষেত্রেও দুঃখজনকভাবে এইটাই হয়েছে। সেটা নিয়ে আমি কথা বলবো আজকে। তবে এটা একদিনের ভিডিওতে করা সম্ভব না, আর আপনারা আমাকে ক্ষমা করবেন যদি আমি পেঁচায় ফেলাই। আমি আসলে কথা বলতে পেঁচায় ফেলাই, কারণ একটা বিষয়ে কথা বলার জন্য যেই পরিমাণ সময় ব্যয় করা দরকার, সেই পরিমাণ সময় আমার হাতে নাই। আবার এই সমস্যাগুলো নিয়ে আলোচনাও আমাদের দেশে নাই, ফলে আমি আলোচনা করতে বাধ্য হই আমার অযোগ্যতা সত্ত্বেও। তো আপনারা তারপরেও দেখেন, এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। তো প্রথমে আসি, নারী আন্দোলন পৃথিবীতে কেন শুরু হয়েছে এবং আমাদের দেশে মানে নারী আন্দোলন যেই সমস্যাগুলো সমাধান করার জন্য শুরু হয়েছে, সেই সমস্যাগুলো ইসলাম আগে সমাধান করছে কিনা, বা ইসলাম সেই সমস্যাগুলো সমাধান কিভাবে করছে, এগুলো নিয়ে কথা বলবো। একই সাথে বেগম রোকেয়ার কথাটাও আসবে, উনি কেন স্মরণীয়, কেন বরণীয় বা কেন বর্জনীয়। দেখেন, নারী অধিকার আন্দোলন পৃথিবীতে যে হয়েছে এটা সাধারণত 19 শতক বলে, অ্যাকচুয়ালি মানে হচ্ছে 19 শতক বলতে সবাই হয়তো বুঝবে না, এই জন্য বোঝা 1880-র দিকে বা 18 শতকের শেষের দিকে মূলত পৃথিবীতে এমন কিছু জিনিস আবিষ্কার হয়েছে বা এমন কিছু বিষয় কথা বলা শুরু হয়েছে যেগুলো আগে কখনো হয় না। যেমন স্যানিটারি প্যাড, এটা কিন্তু অর্থাৎ একটা নারী ঘর থেকে বের হবে, সেটার জন্য যে স্যানিটারি প্যাড দরকার, এটা কিন্তু 18 শতকের মানে 19 শতকের শেষের দিকে, অর্থাৎ 1870-80-র দিকে এটা আবিষ্কার হয়েছে। আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু স্পেসিফিক ডেট, কোনো ইতিহাসের বা কোনো প্রেক্ষাপটের স্পেসিফিক ডেট মনে রাখি না, কারণ আমাদের দেশে বিসিএস পরীক্ষা দিতে গেলে যেমন পদ্মা সেতুর পিলার মুখস্থ করতে হয়, এইটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় না যে নির্দিষ্ট একেবারে মাসের তারিখ সহ যে কোনো বিষয়ে এটা বলা জরুরি, আমি মনে করি না। কারণ আমার কাছে ওই বিষয়টা উপলব্ধি করা এবং সেটাকে আমাদের সমাজে, আমাদের জীবনে প্রতিফলন করাটা বেশি জরুরি মনে হয় ওই স্পেসিফিক ডেট মুখস্থ করার চেয়ে। যাই হোক, তো মেইনলি যে ইস্যুগুলোতে নারী আন্দোলন শুরু হয়েছে, ফেমিনিজম মতবাদ, এইটার মধ্যে অনেক প্রকার আছে, রেডিক্যাল ফেমিনিজম, লিবারাল ফেমিনিজম, এগুলিতে আমি যাচ্ছি না, সময় নেই আমার। মেইন অধিকার বিষয়ের মধ্যে একটা ছিল যে নারীর সম্পত্তিতে অধিকার, অর্থাৎ নারীকে সম্পদ দেওয়া হবে কিনা। এই যে ইস্যুটা, এইটা নিয়ে আজ থেকে 100-150 বছর আগ পর্যন্ত, অর্থাৎ 1800 শতকের শেষ পর্যন্ত কিন্তু পৃথিবী এই জিনিসটা নিয়ে কথা বলে নেই যে নারীও সম্পদ পাইতে পারে, সম্পদ সবই পুরুষের। এই ক্ষোভে ইউরোপের নারীরা এই আন্দোলনগুলো শুরু করছে। কিন্তু এখন যদি আমি প্রশ্ন করি ইসলাম কি এটা সমাধান করছে কিনা, তাহলে আমাদের উত্তর সবারই জানা। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট আয়াত বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। সূরা নিসার মধ্যে আয়াত আসছে, যেটা কোরআন শরীফের সবচেয়ে কঠিন পৃষ্ঠা হাফেজ সাহেবদের জন্য, অর্থ না বুঝলে আর কি, অর্থ বুঝলে সহজ। আল্লাহ তাআলা বলছেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, অর্থাৎ নারীর অধিকারটাকে আল্লাহ তাআলা স্পষ্ট করছেন আগেই, যে আল্লাহ বলছেন পুরুষ কি পাবে, পুরুষ পাবে মহিলার অংশের 2 ভাগ, অর্থাৎ মহিলার অংশটার কথাটা আল্লাহ আগে বলছেন। তো পুরুষ পাবে ডাবল মহিলার। এই যে নারীবাদ, আমাদের দেশে যারা নারী আন্দোলন করেন, এরা নারীবাদ প্রতিষ্ঠা করার জন্য কোরআনের বিরুদ্ধে গেছে। কোরআন যে নারীর অধিকার দিয়ে আসছে 1400 বছর আগে থেকে, এইটা তারা ভুলে যায়
তাদের বোঝার বিষয় হয়েছে, তাদের মস্তিষ্ক ওই যে মুখস্থ সমান নারী, বা আমাদের দেশে মানে মনে করে যে নারীর অধিকার মানেই সব জায়গায় সমান, কিন্তু সব জায়গায় সমান বললে যে নারীর অধিকার প্রতিষ্ঠা হয় না, এটাতে আমি আসতেছি, এটা আমি বোঝায় বলতেছি। ইসলাম নারীর ন্যায্যতার কথা বলে, এবং এই সমান অধিকার চাওয়া আমাদের মুসলিম সমাজে এবং ইউরোপের সমাজে যে দুইটা ভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে, এটা আমি বলতেছি, তাহলে বুঝবেন যে নারীর অধিকার আমরা না বুঝা করতেছি। তো যেটা বলছিলাম, ইসলাম বলছে নারীকে অর্ধেক সম্পত্তির অধিকার দাও, সেই 1400 বছর আগে থেকে। আর ইউরোপ 19 শতকের শেষে আইসা বলতেছে নারীরও সম্পদে সমান অধিকার দেওয়া উচিত। মানে তারা যেহেতু সম্পদের অধিকার কখনো পায় না, এই জন্য তারা অধিকার দাবি করছে। আচ্ছা, এখন এইটা সমাজ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে। আমি তো ইউরোপে আছি, ইউরোপের সমাজ ব্যবস্থা হইল, আপনার বাসা ভাড়া যদি 1 লাখ টাকা হয় বা $1000 বা 1000 ইউরো হয়, স্ত্রী দিবে 500, স্বামী দিবে 500। আপনার বাসায় যদি 200 ইউরোর বাজার খরচ হয়, স্ত্রী দিবে 100 ইউরো, স্বামী দিবে 100 ইউরো। বোনাস হিসেবে স্ত্রী সন্তান পালার ডিউটিটা করবে, স্বামী কিন্তু সন্তান পালার ডিউটি করে না। তো ফলে ইউরোপের সমাজ ব্যবস্থায় নারীর খরচ সেম, ঠিক আছে, নারীর খরচ সেম, পুরুষের খরচও সেম। তাহলে এই সমাজের মানুষ তারা কিন্তু সম্পদ সমান দাবি করাটা তাদের ক্ষেত্রে যৌক্তিক। কিন্তু আমাদের সমাজে, আমাদের মুসলিম সমাজে বা আমাদের বাংলাদেশি মুসলিম সমাজে কিন্তু আপনার বাসা ভাড়া যদি 1 লাখ টাকা হয়, আমাদের দেশে নারীরা খুব কমই কাজ করে, সবাই কাজ করে না। নারীর কাজের বিষয় ভিন্ন আলোচনা, সেটা নিয়ে ভিন্ন ভিডিও করতে হবে। তো আমাদের সমাজে আপনার বাসা ভাড়া 1 লাখ টাকা হইলে পুরো টাকাটাই কিন্তু পুরুষের দিতে হয়। আপনার স্ত্রীর বাড়ি থেকে যদি মেহমান আসে, আপনার শ্বশুর আসে বা তার শালা সম্বন্ধে আসে, ওই খরচটাও কিন্তু ইসলামই বলতেছে। ইসলাম যে নারীকে অর্ধেক সম্পত্তি দিছে, সেই জন্য ইসলাম বলতেছে ওই খরচটাও স্বামীই করতে। ইসলাম নারীকে অর্ধেক সম্পত্তি দিছে, কিন্তু যারা পরিমাণ খরচ নারীর উপর চাপায় দেয় নাই। তাহলে আমাদের মুসলিম রাষ্ট্রে যদি আমরা নারীর অধিকার দেখেন, আমাদের রাষ্ট্রে নারী কিন্তু জুলুমের শিকার হয়, এবং এই জুলুমের ক্ষেত্রে যেমন শাশুড়ি বউকে তুচ্ছতাচ্ছিল্য করে বা বউকে গালাগালি করে। আপনার সন্তানটা যদি কালো হয়, বউকে শাশুড়ি গালাগালি করে, হ্যাঁ, কিন্তু তার যে ক্রেডিটগুলো সেগুলো গালাগালি কেন করে, সে তার শাশুড়ি থেকে গালি খায় আসছে। তো এই যে বিভিন্ন ধরনের বৈষম্য, আমাদের উচিত ছিল নারীদের এই বৈষম্যগুলো দূর করা। নারী, আমাদের সমাজে নারী অধিকার মানে বোঝাইছে যে নারীকে ঘর থেকে বের করতে হবে। আমাদের সমাজ কিন্তু এই কথা বলে নাই যে ঠিক আছে, নারীকে যেহেতু তুমি শিক্ষার অধিকার দিতে চাও, তাহলে নারীদের জন্য তুমি আলাদা বিশ্ববিদ্যালয় করে দাও না। যে বিশ্ববিদ্যালয়ের আপনার শিক্ষিকা থেকে ধরে, তার পরিচ্ছন্ন কর্মী থেকে ধরে, তার স্টুডেন্ট থেকে ধরে সব মহিলা থাকবে। সেখানে নারী কমফোর্ট ফিল করবে, নারী হ্যারেজ হবে না, নারীর শরীরে কেউ হামলা করবে না, কোনো স্যার, কোনো টিচার কোনো মেয়েকে হেনস্থা করতে পারবে না। যেটা খবর আমাদের সমাজে পাই যে টিচার মানে ছাত্রীর সাথে খারাপ কাজ করছে। তো দেখেন, আমি বলছি যে নারীর অধিকার যে আন্দোলন, এইটা একটা স্বাভাবিক প্রক্রিয়া ছিল। নারীর উপর অনেক জুলুম হয় পৃথিবীর সব প্রান্তেই। তা আমাদের মুসলিম সমাজে আমাদের উচিত ছিল ইসলাম নারীর অধিকার কি কি দিয়ে রাখছে সেইটা আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করছে কিনা, অর্থাৎ সম্পদের যে অধিকার নারীকে দেওয়া হয়েছে, আমরা ভাইরা আমাদের বোনদেরকে সম্পদ দিতেছে কিনা, এটা আমাদের খেয়াল করা উচিত ছিল। এট দ্য সেম টাইম রাষ্ট্রেরও উচিত ছিল কোনো জায়গায় কোনো ভাই কোনো বোনকে ঠকাইতেছে কিনা সেটার দ্রুত অ্যাকশন নেওয়া। নারী শিক্ষার ক্ষেত্রে আমি, এটা অনেক কমপ্লেক্স আলোচনা, শুধুমাত্র এই আলোচনাটাই, আমার একটা ভিডিও আছে নারী শিক্ষা ইসলামের মূলনীতি, সেটা আপনারা দেখে নিতে পারেন, আমার চ্যানেলে আছে, সে ওমর সলিউশন চ্যানেলে। তো নারী শিক্ষার কি ধরন হবে, ইসলাম কিভাবে নারীর শিক্ষাকে অ্যালাউ করে, সেই অনুযায়ী যে নারীর শিক্ষার অধিকারগুলো পাওয়া উচিত, এগুলো নিয়ে কিন্তু আমাদের নারীবাদীরা কথা বলে নেই। তার কারণ হইল, আমাদের নারীবাদীরা ইউরোপের সেম মডেলটা মুখস্থ কইরা সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করছে, কিন্তু একই মডেল পৃথিবীর সব সমাজে সব সময় কাজ করে না। এটার সংস্কার খুব জরুরি। তো বেগম রোকেয়ার কথাটায় আসি। বেগম রোকেয়া একজন র্যাডিক্যাল ফেমিনিজম, তার যে স্টাইল নারী আন্দোলনের, তাকে ওই ফেমিনিজমে ফালানো যায় যারা মূলত পুরুষদেরকে সহ্যই করতে পারে না। হয়তোবা সে অনেক জুলুমের শিকার হয়েছে, আমি এটা অস্বীকার করি না,
তার কিছু গল্প আমি পড়ছি আগে, এখন মনে নাই। রোকেয়া সাখাওয়াত হোসেন, আমার কি যেন এত কিছু তো মনে থাকে না, অনেক আগে পড়াশোনা করছে এগুলো, যখন মেট্রিক দাখিল পরীক্ষা দিয়েছি তখন। তো সে ব্যক্তিগতভাবে বৈষম্যের শিকার হয়েছে, বা তার জায়গা থেকে হয়তোবা সে এগুলোকে ম্যানেজ করার চেষ্টা করছে, কিন্তু তার যে আন্দোলন সেটা আমি মনে করি না সঠিক উপায়ে হয়েছে। এই জন্য তার আন্দোলনটা আমাদের জন্য ফলো করা উচিত না। কিন্তু মুখস্থভাবে তার সামনে যে ছবি তোলা সব রাজনীতিবিদদের জন্য, এটাও আমি জরুরি মনে করি না। হ্যাঁ, নারীর উপর কি কি জুলুম হইতেছে রাষ্ট্রের উচিত সেগুলোকে ফাইন্ড আউট করা, এবং ইসলাম যদি সলিউশন দিয়ে রাখে সে আলোকে সেগুলোর সলিউশন করা। আর যেগুলোর বাহ্যিকভাবে মনে হবে যে ইসলাম সলিউশন দেয় নাই, সেটার জন্য বিজ্ঞ আলেমদের সাথে আলোচনা করা যেতে পারে যে আপনাদের কাছে এটার কি সলিউশন আছে। আমরা তো সরাসরি কোরআনে সলিউশন পাই না, তখন ওনারা একটা সলিউশন অবশ্যই দিতে পারবে যেটা কোরআনে আছে, কিন্তু হয়তো সেটা উজ্জ্ব আছে। তো আজকে এই পর্যন্তই। অনেক বিষয় আছে এই ব্যাপারে আলোচনা করার মতো, কিন্তু আমার সময় নেই, নামাজ পড়তে হবে, কাজে যাইতে হবে। আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, অনুরোধ না আমি দাবি করব, আমার আলোচনাগুলো যদি মনে হয় যেগুলো আমাদের সমাজের জন্য, আমাদের ইউথের জন্য, আমাদের নারীদের জন্য উপকারী, তাহলে আপনারা শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার দুটো চ্যানেল। আরেকটা বিষয় বলে রাখি, দেখেন ইসলাম সমর্থিত নাগরিক সুবিধা পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো ক্ষমতায় যেতে হবে। ক্ষমতায় গেলে তারপরে যেহেতু আমাদের দেশের মানুষ মুসলিম, আমরা ইসলামী আইনগুলো এই এমন কাউকেই আমাদের সাপোর্ট করা উচিত যারা ক্ষমতায় গেলে ইসলামী আইনের কাছাকাছি যাবে। প্রপারলি হয়তো বা সাথে সাথেই পারবে না, বাস্তবায়ন করার মানসিকতা রাখে, এমন কাউকে যদি আমরা সাপোর্ট করি তাহলে আমাদের দুনিয়া আখেরাত সবকিছুই বাঁচবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।